প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুজন বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, জ্যাকসনাইট বাংলাদেশি ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন জ্যাকসনাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী 20শে ডিসেম্বর। এই নির্বাচনে অংশ নিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট পদে দুজন ব্যবসায়ী। আমার বাইরে রয়েছেন এনওয়াই ইন্স্যুরেন্স অ্যান্ড এনওয়াই কার লিমু সার্ভিসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ শাহনেওয়াজ, এবং আমার ডানে রয়েছেন এনওয়াইএস ট্যাক্স অ্যান্ড মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট মোহাম্মদ সুরুজ্জামান। আপনার দুজনকে স্বাগত। প্রিয় দর্শক, এই দুজন নির্বাচন করছেন, শাহনেওয়াজ ভাই নির্বাচন করছেন। এখানে দুইটা প্যানেল রয়েছে। যে বিবেদ দিদার কামরুল পরিষদে উনি এই পরিষদ থেকে উনি লড়ছেন ভাইস প্রেসিডেন্ট পদে, এবং আরেকটি প্যানেল জিকুত আরেক পরিষদ থেকে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন মোহাম্মদ সুরুজ্জামান। আমরা দুইজনের কাছ থেকে শুনবো এই নির্বাচনের বিষয় নিয়ে। আমি প্রথমে শাহনেওয়াজ ভাইকে দিয়ে শুরু করব যে এই নির্বাচন খুবই আলোচিত নির্বাচন। ইতিমধ্যে ব্যবসায়ীদের মাঝে এই নির্বাচন ব্যাপক সাড়া জাগিয়েছে এবং বাঙালি কমিউনিটির মধ্যেও এই নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই 20 তারিখে নির্বাচন হবে। এই নির্বাচনে আপনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে আপনার আসার সম্ভবত প্রথম যে নির্বাচনে এসেছেন, এই নির্বাচনে আসার উদ্দেশ্য যে আসলে প্রথম নির্বাচনে আসেন, কি উদ্দেশ্য নিয়ে নির্বাচনে প্রার্থী হলেন? ধন্যবাদ সেলিম ভাই। জ্যাকসনাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অফ নিউ ইয়র্ক বেসিক্যালি একটা খুব পরিচিত সংগঠন, নন প্রফিট অর্গানাইজেশন। বেসিক্যালি এই অর্গানাইজেশনটা উদ্দেশ্যটা হলো আমাদের ব্যবসায়ীদের স্বার্থের সাথে জড়িত, আমাদের ব্যবসায়ীদের স্বার্থ উন্নয়ন করা এবং একটা ব্যবসায়িক এনভায়রনমেন্ট তৈরি করা জ্যাকসন হাইট এলাকাকে, যেন জ্যাকসন হাইটে যারা বাজার করতে আসেন, যে ব্যবসায়ী মহল আসেন, যারা ব্যবসায়ী মহলে আছেন এবং যারা বাজার করতে আসছেন, তারা যেন প্রাউড ফিল করে যে ইয়েস, আমরা জ্যাকসন হাইটে বাজার করতে যাচ্ছি, ইট ইজ আওয়ার প্রাউড। এখন আমাদের এই সংগঠনটার ভিতরে একটু সামান্য ভুল বোঝাবুঝির জন্য একটু দ্বিধাবিভক্ত হয়ে যায়, এবং পরবর্তীতে সেই দ্বিধাবিভক্ত কেটে আমরা সংগঠনটা একসাথে মিলিত হয়ে গেছি সবাই। এখন সবারই একটি চাওয়া পাওয়া, সেটা হলো সংগঠনের উন্নয়ন এবং জ্যাকসন হাইটের উন্নয়ন। যখন এই কথাটা উঠে আসলো যে চলো আমরা সবাই মিলে জ্যাকসন হাইটের উন্নয়ন করি, তখন আমি দেখলাম যে আমিও এই জ্যাকসন হাইটের এক পুরাতন ব্যবসায়ী, হয় আমি কেন যাব না এর সাথে, সবাই মিলেই আমরা জ্যাকসন হাইটের উন্নয়নে অংশগ্রহণ করি, যার কারণে আমার এই ইলেকশনে অংশগ্রহণ করা। একই প্রশ্ন, যে নির্বাচনে অংশগ্রহণের বিষয় যদি বলেন, কি উদ্দেশ্য নিয়ে নির্বাচনে আসলেন? আসলে JBBA, Jacksonite Bangladeshi Business Association, was formed in 1997 under statute of State Department of New York under section 501C. Actually, it was formed as a not-profit organization. So, JBBA, it's a largest and biggest organization in North America. যদি বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে জ্যাকসনাইটকে আপনারা চিহ্নিত করেন, তাহলে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে জ্যাকসনাইটকে চিহ্নিত করলে আপনারা জ্যাকসনাইটকে একটি মিনি বাংলাদেশ বলেন। সেই হিসাবে JBBA-কেও একটি মিনি FBCCI হিসাবে পরিগণিত করা যায়। যেহেতু এই JBBA, it's a perpetual succession and legal entity of the New York State Department of Corporation. তো সেই হিসাবে এই JBBA আপনার বাংলাদেশি বিজনেসম্যানদের রাইটস এবং ইন্টারেস্টকে প্রটেক্ট করে, এবং এই রাইটস এবং ইন্টারেস্টকে প্রটেক্ট করার জন্যই আমি এখানে আসছি। আমি ব্যবসা করি এখানে জ্যাকসনাইটে অ্যাজ এ ট্যাক্স প্রিপারার। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো আমি ট্যাক্স প্রিপারার হিসাবে এখানে ব্যবসা করি, আমি ইমিগ্রেশনেরও কাজ করি। তো সব মিলে এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ী কাজকর্ম করে, বিভিন্ন ধরনের ব্যবসায়ী এখানে জড়িত। সেই ব্যবসায়ীদের মধ্যে শুধু গ্রোসারি নয়, এখানে আমরা প্রফেশনাল লোক আছি, CPA, অ্যাটর্নিজ, লয়ার, তারপর আপনার মাল্টিমিডিয়া,
এবং টেলিকমিউনিকেশন, ড্রাইভিং স্কুল, কোচিং সেন্টার সহ এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশি পণ্যের এবং বাংলাদেশি গ্রাহকের যে সেবামূলক কাজকর্ম আমরা করে যাচ্ছি সেটাকে সমুন্নত রেখে ভবিষ্যতে একজন ভালো সংগঠক হিসাবে জেবিবি এর এই অবিভক্ত জেবিবি এর যে একটা কমিটি আসছে এবং এই কনভেনিং কমিটি এবং ইলেকশন কমিশন যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, সেখানে একজন পুরাতন অভিজ্ঞ সংগঠক হিসাবে আমি সেটাকে কাজে লাগানোর জন্যই আমার এই ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেচার যে পদটা, সেই পদ হিসাবে আমি আপনাদের ব্যবসায়ীদের কাছে নিজেকে প্রকাশ করলাম এবং ব্যবসায়ীদের উপর এবং ভোটারদের উপর তাদের বিবেকের উপর ছেড়ে দিলাম যে আমার মতো একজন অভিজ্ঞ লোককে আপনারা যদি সুযোগ দেন কাজ করার এবং সেই সুচিন্তিত মতটা আমার পক্ষে দেন, তাহলে আমি মনে হয় পুরাতন ব্যবসায়ী হিসাবে আপনাদের সেবা করে যেতে পারবো। ধন্যবাদ সেলিম ভাই। শাহনাজ ভাই, আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন, সার্ভিসের সাথে আপনার ক্লায়েন্ট যারা আছেন জেবিবি থেকে তারা কি ধরনের বেনিফিট পেতে পারে, বা আপনি একজন ব্যবসায়ী হিসাবে? ইনফ্যাক্ট বেসিক্যালি যে বিজনেসটা আমি করছি দ্যাটস আ সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। আমি জ্যাকসন হাইটের বিশেষ করে স্পেসিফিক একজন ব্যবসায়ী হিসেবে আমি আর একজন ব্যবসায়ীকে খুব ভালো সার্ভিস দিতে পারবো সেটা বলতে পারি না, কারণ আমি যে সার্ভিসগুলো দিচ্ছি সেটা জেনারেল পিপলের জন্য, যারা আমাদের কাস্টমার, যারা জ্যাকসন হাইটে আসছেন ব্যবসায় সাথে, যেমন কোনো আমরা যারা ব্যবসায়ী যারা জ্যাকসন হাইটে আছি, ব্যবসায়ীরা সবাই কিন্তু আমরা কাস্টমার ওরিয়েন্টেড, কেউ কোনো প্রোডাক্ট সেল করছি, কেউ সার্ভিস সেল করছি। সো আমরা সাচ এ ওয়েতে আমরা সার্ভিসগুলোকে সেল করছি যাতে জ্যাকসন হাইটে আসার জন্য লোকজন আকৃষ্ট হয় যে হ্যাঁ জ্যাকসন হাইটে গেলে আমরা কোনো সার্ভিস পাবো, ভালো সার্ভিস পাবো এবং ভালো প্রোডাক্ট পাবো। এটাই হলো বেসিক্যালি উদ্দেশ্য আমাদের, যে হ্যাঁ আমরা একটা ভালো সার্ভিস দিয়ে আমরা টোটাল নিউ ইয়র্কে আমাদের যে কমিউনিটি আছে সবাইকে বলবো যে আপনারা জ্যাকসন হাইটে আসেন, আর জ্যাকসন হাইটে আমরা সার্ভিস দেবো। আমরা জ্যাকসন হাইট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন বলছি, কিন্তু আমরা যে সার্ভিসটা প্রোভাইড করছি বা আমরা যে প্রোডাক্টটাকে সেল করছি, আমরা কিন্তু সেই প্রোডাক্টটা অথবা সার্ভিসটা শুধুমাত্র বাংলাদেশিদের কাছে সেল করছি না, আমরা কিন্তু এ দেশের সমস্ত লোকের কাছে সেল করছি, জাতি ধর্ম নির্বিশেষে। আমরা প্রতিটা লোকের কাছেই কিন্তু আমাদের সার্ভিস দিচ্ছি, প্রতিটা লোক আমাদের প্রোডাক্ট কিনছে অথবা আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছে। তো আমরা প্রাউড যে হ্যাঁ জ্যাকসন হাইটে এখন শুধু আমরা বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন বলছি আমরা, কিন্তু আমরা সার্ভিস প্রোভাইড করছি কিন্তু সকলের কাছে। আপনি এর আগে মেম্বার ছিলেন, এখন ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। মেম্বার হিসেবে জেবিবি এর কাছে আপনার কি প্রত্যাশা ছিল, কি কি সমস্যাগুলোর সম্মুখীন হতেন ব্যবসা করতে গিয়ে? ব্যবসা করতে যে বেসিক্যালি আমরা যারা বিজনেসের সাথে জড়িত, তখন আমরা অ্যাসোসিয়েশনের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা চেয়ে থাকতাম। সেই সহযোগিতাগুলোর প্রধান কতগুলো বিষয় ছিল, সেটা হলো একটা এনভায়রনমেন্টাল ইস্যু, যে কিছু সময় কিছু যারা কাস্টমার না বা কিছু এলাকা ভিত্তিক লোকজন তারা বিভিন্ন দোকানের সামনে দাঁড়ায় বিভিন্ন সময় একটা পাবলিক ননসেন্স ক্রিয়েট করেছে। অনেক সময় দেখা গেল যে দোকানিরা এবং আমাদের কাস্টমাররাও তারা তাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্রগুলো সাইড ওয়াকের উপর থ্রো করেছে, যেটাতে আমাদের ডাস্ট ময়লা পড়ে গেছে, জায়গাগুলোকে ময়লা হয়ে গেছে। যে কারণগুলো এগুলোকে আমরা যখন ব্যাখ্যা করতে যেতাম, কারো কাছে বলতে যেতাম, তখন জ্যাকসন হাইট বিজনেস অ্যাসোসিয়েশনের কোনো অফিস ছিল না যাদের কাছে আমরা কমপ্লেন করব বা কোনো কিছু করব। আমরা আশাবাদী ইনশাআল্লাহ এবার আমরা এই জন্যই ইলেকশনে আসছি যে আমাদের পূর্ণ প্যানেলে যদি আমরা জয় হতে পারি, ইনশাআল্লাহ আমরা এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেগুলো কাটিয়ে তুলব। আমরা এবার জ্যাকসন হাইট বিজনেস অ্যাসোসিয়েশন একটা অফিস স্টাবলিশমেন্ট করব এবং আমরা এবার এনভায়রনমেন্টের উপর জোর দিয়েছি, আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেবো, আমরা ডাস্টবিনগুলোর ব্যবস্থা করব। ইভেন এখানে আমরা এখানকার এনআইপিডির সাথে কথা বলেছি কিছু টাকা, এবং আমরা পরবর্তীতে আরও কথা বলবো যে আমাদের প্রপার সিকিউরিটির ব্যবস্থা করার জন্য। এ ধরনের অনেক আমাদের প্ল্যান আছে যে আমরা ইনশাআল্লাহ জ্যাকসন হাইটটাকে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলবো, ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলবো। সুরজমন ভাই, আপনি এর আগে তো মেম্বার ছিলেন,
এবং মেম্বার হিসেবে কি কি সমস্যার সম্মুখীন হতেন? শাহনাজ ভাই যে কথাগুলো বললেন, আসলে গত টার্মে আমি কিন্তু কোনো সদস্য হিসাবে না, আমি এক্সিকিউটিভ কমিটিতে গত টার্মে আমি এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, আমি একজন ইসি মেম্বার হিসাবে ছিলাম, মানে একাংশের কর্মকর্তা ছিলাম গত টার্মে। তারপরেও বিভক্তি কথাটার পরিপ্রেক্ষিতে বলছি, এখন অবিভক্ত জেবিবি এর একজন ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি খুব প্রাউড ফিল করতেছি, ক্যান্ডিডেট হিসাবে। কিন্তু লাস্ট টার্মে আমি এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, কিন্তু আমি অতটুকু স্বতঃস্ফূর্তভাবে কোনো, আমাদের তো কনস্টিটিউশনে বলা আছে বাৎসরিক মেলা হবে, তো মেলাতেও সবকিছুতে সুন্দরভাবে অংশগ্রহণ করেছি ঠিকই, কিন্তু মনস্ফূর্তভাবে করতে পারি নাই। এবার আমি অবিভক্ত জেবিবি এর জন্য মন খুলে প্রাণ ঢালা হিসাবে কাজ করার সুযোগ। আপনি কি কি সমস্যার সম্মুখীন হতেন একজন সদস্য হিসেবে? সমস্যার সম্মুখীন হতাম, যেসব সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলির মধ্যে আমাদের এখানে জেবিবি 1997 সালে জন্ম হওয়ার পরে চারবার কনস্টিটিউশন পরিবর্তন করা হয়েছে। কনস্টিটিউশন পরিবর্তন করার জন্য এজিএম দরকার, এবং চারবার কনস্টিটিউশনের যেসব ক্লজ আছে সেগুলি অটোমেটিক্যালি আমি দেখাইতে পারবো আপনাকে, আমার কাছে কনস্টিটিউশনের একাংশের কপি আছে। কনস্টিটিউশনে ডিলেট করা হয়েছে, কনস্টিটিউশনে যে কোনো ক্লজ ইনসার্ট করা হয়েছে উইদাউট পারমিশন অফ দ্য জেনারেল মেম্বার ইন এজিএম। এজিএমে সাধারণ সদস্যদের এবং আমাদের ব্যবসায়ীদের মতামত ব্যতি রেখে আমরা ক্লজ কোনো চেঞ্জ করতে পারি না। সেই হিসাবে আমি সংগঠনের মূল মন্ত্র কনস্টিটিউশন, গঠনতন্ত্র, এটাকে সংরক্ষণ করার যে ব্যবস্থা সেটার সম্মুখীন হয়েছিলাম। এখানে আমরা অ্যাকাউন্টসের যে ট্রান্সপারেন্সি পাই নাই। অ্যাকাউন্টসের ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ট্রেজারার ইজ দ্য মোস্ট ভাইটাল পোস্ট। সেই হিসাবে প্রত্যেক টার্মেই একটা এজিএমএ হোক বা স্পেশাল জেনারেল মিটিং হোক, অর্ডিনারি জেনারেল মিটিং হোক, যে কোনো মিটিংয়েই এই অ্যাকাউন্টসটা সাবমিট করা হয় নাই উইথ দ্য অডিটেড অ্যাকাউন্টস বাই এ সিপিএ, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস, সার্টিফাইড কপি সহ অ্যাকাউন্টসটা সাবমিট করা হয়নি। এবং বিভিন্ন সময় বিভিন্ন কমিটি, যেসব আপনি বলতেছেন বিভক্ত এক অংশ দুই অংশ, সুন্দরভাবে একটা অ্যাকাউন্টস পরিবেশন করা হয়নি, যেটা এগুলোর কারণেই কি আপনাদের দ্বিধা বিভক্ত হয়ে যায় তখন? না, এগুলির কারণ না, দ্বিধা বিভক্ত হওয়ার অন্য কারণ, সেগুলি সবাই জানেন। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছেন যেগুলি সম্মুখীন হয়েছেন, এগুলি সম্মুখীন হয়েছে যে অ্যাকাউন্টসটা প্রপারলি মেনটেন করা হয় নাই। এখানে আমাদের দেখেন জেবিবি এর অন্তর্ভুক্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠান সবাই আছে এখানে, শুধু আমরা গ্রোসারি বিজনেস ছাড়াও অনেক প্রফেশনাল লোক আছে, সিপিএ আছে অনেক, এবং অনেক ট্যাক্স প্রিপারার আছে। এখানে অনেক অভিজ্ঞ প্রফেশনাল লোক রয়ে গেছে, বললাম আগের অ্যাটর্নি, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়াও। বিভক্তিটা কেন হয়েছিল? বিভক্তিটার মূলে ভোটার লিস্ট তৈরি করাকে নিয়ে বিভক্তি হয়েছিল, মূল কারণ ছিল। হ্যাঁ, সেটা বিভক্তি হয়েছিল। এখন যেভাবে একজন আমাদের আজকে যে কনভেনিং কমিটি যেভাবে সুন্দরভাবে সাবলীলভাবে যে স্টেপ নিয়েছেন, এবং আমরা 257 জন ভোটার, আমরা তারা 5 জন আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছেন, এবং আমরা 31 জন নমিনেশন পেপার জমা দিয়েছি, আমরা 31 জন যেভাবে রিপ্রেজেন্ট করছি সেইভাবে সুন্দর একটা পরিবেশ তৈরি হয় নাই। এখন নির্বাচন কমিশন খুব শক্তিশালী, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারতেছি সব সময়। যেমন আমি বলি, একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আপনার যেদিন বাছাই সংরক্ষণ করা হইলো, বাছাই করা হইলো স্ক্রুটিনি করার দিন, তাদেরকে আমি বললাম যে যেই প্রবলেমগুলি আগে অ্যারাইজ করছে সেই প্রবলেম সামনে হতে পারে, সেজন্য আমার কিছু কথা আছে, আপনারা শোনেন। তখন নির্বাচন কমিশন আমাকে বললো যে ঠিক আছে, আপনার কি বক্তব্য আছে বলেন। আমি বললাম যে দেখেন, আজকে কেউ ফেসবুকে দিবে, কেউ পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট করবে, বিভিন্ন নির্বাচন প্রচারণা বিধিমালা উপেক্ষা করে অনেক লঙ্ঘন করবে, তখন অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তো আপনার যে সুন্দর একটা সিস্টেম বিধিমালা নিয়ে সামনে এগুচ্ছেন সেটা বাধাগ্রস্ত হতে পারে। তো সেইটাকে
মিটিগেট করার জন্য আমি আপনাদের কাছে প্রস্তাব করলাম যে ঠিক আছে, এই প্রস্তাবটা শুধু আমার একা না, আমাদের 31 জনের। তো 31 জন সদস্য আমরা নমিনেশন পেপারে আমরা সংরক্ষণ করার পরে আমাদের স্ক্রুটিনি করে আমরা বাছাইকৃত হওয়ার পরে আমি কথাটা বললাম যে আপনারা নির্বাচন প্রচারণা বিধিমালায় 12 নম্বরে যে বিধিমালাটা প্রণয়ন করেছেন সেটা আপনারা রহিত করেন, করলে আপনারা সামনে সমস্যা ব্যতি রেখে খুব সুন্দরভাবে একটা নির্বাচন উপহার দিতে পারবে। তখন আমাদের নির্বাচন কমিশন আমাকে বললো আপনার সাথে আপনি কথাটা কি বলেন। আমি বললাম যে আপনারা প্যানেল ভিত্তিক নির্বাচন দেন। সেই বিষয়টি হলো যে প্যানেল ভিত্তিক নির্বাচনের যে প্রস্তাবটি সেটি আমি দিলাম, দেওয়ার পরে ওনারা নির্বাচন কমিশনে আমাদেরকে আশ্বস্ত করলেন যে ঠিক আছে, আপনারা দুই পক্ষই রাজি আছেন, তো আমার পক্ষ প্লাস আরেক পক্ষ দুই প্যানেলের লোকই সেইটাতে রায় প্রদান করে। এবং করার পরে নির্বাচন কমিশন আমাকে আশ্বস্ত করলো যে ঠিক আছে, আমরা আরো 2 জন অভিজ্ঞ নির্বাচন কমিশন, 2 জন কনভেনিং কমিটির কর্মকর্তা, তাদের সাথে আমরা আলাপ করে 5 দিনের মধ্যে আপনাদেরকে এটার একটা রেজাল্ট দিব। তখন এই নির্বাচন কমিশন এই বলে আশ্বস্ত করার পরে জিজ্ঞাসা করলো যে আপনারা সবাই জামান ভাইয়ের কথার উপরে রাজি আছেন কিনা। তো সবাই একমত পোষণ করলো। তখন আমি বললাম থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা সুন্দর একটা নির্বাচন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আশা করি সামনে প্রচার অভিযান ঠিক মতোই চলবে, কোনো অসুবিধা বা বিঘ্ন ঘটবে না। সেখানে 3 দিনের মাথায় নির্বাচন কমিশন এবং এই কনভেনিং কমিটি প্রচারের লিখিত একটি অর্ডারের মাধ্যমে প্যানেল ভিত্তিক নির্বাচন করার অনুমতি প্রদান করেন। সেই প্যানেল ভিত্তিক নির্বাচন করার পরে আমাদের 2টি প্যানেলেই কাজ সুন্দরভাবে গড়াচ্ছে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের সৌহার্দ্য ভাব এবং সুন্দরভাবেই পরিস্থিতি মোকাবেলা করে সবাই 2টি প্যানেলই সামনে এগোচ্ছে। তবে আমি একটা প্যানেলে আছি, সেটা আপনাকে আগেও বলছি যে আমি জিকু তারেক পরিষদ প্যানেলে আছি। জিকু তারেক পরিষদে ভাইস প্রেসিডেন্ট হিসাবে পদপ্রার্থী, সহসভাপতি হিসাবে। তো আমার জিকু তারেক পরিষদের যে ইস্তেহার ইলেকশন ম্যানিফেস্ট, সেই ইলেকশন ম্যানিফেস্ট আপনাদের সামনে আমি প্রকাশ করতে চাই। সেই ইলেকশন ম্যানিফেস্ট আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই। আমাদের যে নির্বাচনী ইস্তেহার, সেই 8টি ইস্তেহার আমার কাছে রেডি আছে। ধন্যবাদ সেলিম ভাই। এই যে প্যানেল ভিত্তিক নির্বাচনের বিষয়টা, এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তিনি সেই বিষয়ে আপত্তি জানাচ্ছেন যে তিনি প্যানেল ভিত্তিক নির্বাচনে রাজি না। সেই ক্ষেত্রে এই বিষয়ে আপনাদের অভিমত কি? আসলে প্যানেল ভিত্তিক নির্বাচনের বিষয়টা যখন 2 পক্ষ থেকেই সমর্থন দেয়, তখন আমাদের বর্তমানে সম্মানীয় যে নির্বাচন পরিচালনা যে কমিটিতে সদস্যরা আছেন ওনারা অ্যাকসেপ্ট করেছেন। এবং যেহেতু একজন ব্যক্তি সে স্বতন্ত্র হিসাবে ইলেকশন করতে আসছে, উনি কমপ্লেন করেছে, উনি বলেছে যে আপনারা যেটা সিদ্ধান্ত নিচ্ছেন এটা ঠিক না, তাহলে হয়তো বা পরবর্তীতে আমিও তো একটা প্যানেল ভিত্তিক লোকজন দিতে পারতাম। কিন্তু যেহেতু মেজরিটি পিপুল আমাদের বিজনেস সংগঠনের সাথে যারা জড়িত, মেইন মেজরিটি পিপুলটাই চাচ্ছে যে প্যানেল ভিত্তিক নির্বাচন হোক, যার জন্য সকলেই সেই প্যানেল ভিত্তিক নির্বাচনে চলে গেছে। এবং আমাদের যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি ছিলেন, উনিও পরবর্তীতে আর এটা নিয়ে বাড়াবাড়ি করছেন না, উনিও এটা কোনো অভিযোগ হিসেবে আনছেন না। উনিও বলছেন যে ঠিক আছে, আমি আমার মতো করে ইলেকশন করব। এটা আসলে আমরা সবাই এক, আমাদের ভিতরে কোনো ভুল বুঝাবুঝি নাই, ছিল না, থাকবে না এখন আর। ইলেকশনের পর আমরা সবাই একই সাথে বসবো, একই সাথে আমরা সবাই চেষ্টা করব কাঁধে কাঁধ মিলিয়ে জ্যাকসনাইট ব্যবসায়ীদের উন্নতি করা, জ্যাকসনাইট ব্যবসা সংগঠনটাকে সুন্দর করে গড়ে তোলা। ইলেকশন একটা করতে হয়, একটা কমিটি একটা গঠন করতে হয়, কেউ একজন দায়িত্বে থাকতে হবে, সেই স্বার্থে সেই প্রয়োজনে আমরা ইলেকশনে আসছি। বাট আমাদের ভিতরে কারো ভিতরেই কোনো দ্বন্দ্ব নাই। আপনি যদিও সমস্যার কথা বলছেন এবং জেবিবি কি করবে আপনার প্যানেল নির্বাচিত হলে, তারপরেও যদি আপনি নির্বাচনী ইশতেহারটা, আসলে বেসিক্যালি আমাদের একটা নির্বাচনী ইশতেহার হয়েছে, যেটা আমি এখন বলাটা আমার ঠিক হবে না, আমি এখন বলতে চাচ্ছিও না। বিকজ আমাদের আগামী 10 তারিখে আমাদের প্যানেল পরিচিতি রয়ে গেছে পালকিতে সন্ধ্যে 7টায়। সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই প্যানেল পরিচিতির সময় আমাদের নির্বাচনী ইশতেহারটা অফিসিয়ালি আমাদের প্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই। তার জন্য ঠিক ইশতেহারটা যদি আমরা এখন বলি সেটা ঠিক হবে না, যেহেতু আমাদের আগামী নেক্সট 10 তারিখে আমাদের প্যানেল পরিচিতি। প্যানেল পরিচিতিতে আমরা অফিসিয়ালি সেটাকে ইশতেহারগুলোকে তুলে ধরবো। সেই বিষয়ে সুরুজ্জামান ভাই বলতে চাচ্ছিলেন। আমি বলতে চাচ্ছি যে আমাদেরও প্যানেল পরিচিতির তারিখ এখনো ঠিক করা হয় নাই, সামনে অনেক সময় আছে।
আমরা সুন্দরভাবে একটি জাঁকজমকপূর্ণ প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত করব আশা করছি। কিন্তু তাছাড়াও এখন যেহেতু আমরা প্রত্যেকটি ভোটারের দুয়ারে দুয়ারে আমরা যাচ্ছি, তো আমাদেরকে অনেক সময় ইশতেহার সম্পর্কে সম্মুখীন হইতে হয়। সেই জন্য আমার হাতে 8টি নির্বাচনী ইশতেহার আছে জিকু তারেক পরিষদের। সেই 8টি নির্বাচনী ইশতেহার যদি আপনি বলেন, আমি বলতে পারি। সেই 8টি নির্বাচনী ইশতেহার, সেই 8টি নির্বাচনী ইশতেহার হিসাবে প্রথমটি হলো সংবিধানকে সংরক্ষণ করা এবং অকুণ্ঠ রাখার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা, এই জেবিবি এর জিকু তারেক পরিষদে। 2 নম্বরটি হলো জেবিবি এর কার্যক্রমের বাৎসরিক অডিট, বাৎসরিক অ্যাকাউন্টস, সেটা আমিও আগেও বলে গেছি যে বাৎসরিক অডিট এবং অ্যাকাউন্টস লিখিত হিসাবে সংরক্ষণ করা এবং প্রত্যেকটি সদস্যের কাছে আমাদের যে অ্যানুয়াল জেনারেল মিটিং, এটা নিয়ম, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের সময় দিতে হয়, এজিএম না, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের সময় দিতে হয়, সেটা অডিটেড এবং সার্টিফাইড ব্যালেন্স শিট অর অ্যাকাউন্টস, এটা আমরা করব। 3 নম্বর হলো জেবিবি এর জন্য একটি স্থায়ী অফিস, নিজস্ব একটা অফিস দরকার। আমরা এক জেবিবি এর কর্মকর্তা বৃন্দ বিগত দিনেও এবং আশা করি সামনে আমরা এই জেবিবি কে আরও ডাইভার্সিফাই করতে যাচ্ছি এবং নতুন নতুন অনেক কোয়ালিফাইড, অনেক ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা অনেক ক্যান্ডিডেট আমাদের সাথে আসছে। আপনার ভোটারদের সুচিন্তিত মতামতের পরিপ্রেক্ষিতে যদি তারা নির্বাচিত হয়, আমি মনে করি এই জেবিবিএকে আমরা একটা মডেল সংগঠন হিসাবে পরিণত করতে পারবো। তো সেই হিসাবে আমাদের এই জেবিবি এর একটা নিজস্ব অফিস থাকা দরকার, এটা নাম্বার 3। নাম্বার 4 হলো ব্যবসায়ীদের স্বার্থে আমাদের লোকাল প্রিসেন্ট আছে। লোকাল প্রিসেন্টে আমাদের সব সময়, আমি আগেও দেখেছি যে আমাদের যে একাংশের সভাপতি ছিলেন, তিনি আমাদেরকে নিয়ে সবসময় লোকাল প্রিসেন্টের সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন করেছিলেন। আমরা আশা করি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আজকেও আমি বলে যাচ্ছি যে আমরা এই লোকাল প্রিসেন্টে আরও সুদৃঢ়ভাবে খুব ভেরি গুড রিলেশন তৈরি করার চেষ্টা করব। আমাদের আরেকটি হচ্ছে সকল ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে কার্যকরী উদ্যোগ নেওয়া। যেমন আমি বলি, বাংলাদেশি পণ্য এবং স্বল্প মূল্যে বাংলাদেশি পণ্য বাজারজাতকরণ এবং সবগুলি গ্রোসারিতে, বাংলাদেশি গ্রোসারিগুলিতে এই যে বাংলাদেশি পণ্য বিক্রির যে সুন্দর একটা সিস্টেম, এই জন্য কনফারেন্স করা যায়, সিম্পোজিয়াম করা যায় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি যেসব গ্রাহক আছে, যেমন আপনি মনে করেন নিউ জার্সি, কানেরিকাট, পেনসিলভেনিয়া, এইসব বিভিন্ন স্টেট থেকে আমাদের এখানে নিউ জার্সিতে থেকেও এখানে আমাদের জ্যাকসনের অনেক গ্রাহক আসে, বাংলাদেশি গ্রাহক। তাদের কাছে আমাদের তুলে ধরতে হবে এটা জ্যাকসন এটা সুন্দর পরিবেশে, তাহলে আমাদের বাংলাদেশি গ্রোসারিগুলিতে প্রচুর সেল বাড়বে এবং সেটার জন্য আমরা কাজ করব। শুধু তাই নয়, আমরা বাংলাদেশি যারা ট্যাক্স প্রিপারার আছে, এখানে দেখেন কত হাজার ক্লায়েন্ট আসে ট্যাক্স প্রিপারারদের কাছে। অন্য সব স্টেটে আমি দেখেছি, ইভেন কি ব্রঞ্জে আমি একটা আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করি, সেটা হলো যে যদি কোনো ট্যাক্স রিটার্ন সাবমিট করা হয় সেখানে অনেক টাকা চার্জ করা হয় ফি। সেই হিসাবে আমাদের জ্যাকসনাইটে কোনো যদি ট্যাক্স রিটার্নের ক্লায়েন্ট আসে, আমরা তাদের কাছ থেকে ন্যূনতম টাকা ফি চার্জ করি। তো সেই হিসাবে এখানে যারা সার্ভিস দিচ্ছে, অন্য সব সার্ভিস ধরেন টেলিফোন কমিউনিকেশন, সেলফোন, বিভিন্ন ধরনের টেলিফোন অ্যাক্সেসরিজ এবং যে যারা কোচিং ক্লাস নিচ্ছে, যারা ড্রাইভিং স্কুল, তারা প্রত্যেকেই বিভিন্ন ধরনের পেশার লোক আমরা এখানে আছি, শুধু গ্রোসারি না, সব ধরনের পেশার লোক আছি। এই জন্য আমরা একটা সুন্দর একটা কমিটি উপহার দিতে চাই যে সব ধরনের পেশার লোক সহকারী একটা সুন্দর কমিটির সামনে আসবে। সেই হিসাবে তাদের আমরা একটা সিম্পোজিয়াম বা আমরা একটা অনুষ্ঠান বন্দোবস্ত করব, যাতে করে কাস্টমাররা আরো উদ্বুদ্ধ হয়ে শুধু জ্যাকসনাইটে ক্রয় করার উৎসাহ ব্যক্ত করে। এছাড়াও পরিবেশ সংরক্ষণের জন্য দেখেন এখানে আপনারা দেখেন জ্যাকসনাইটে যদি কেউ দেখাইতে পারেন যে আমাদের যে জিপ কোড আছে 11372 এর মধ্যে কোনো একটি গার্বেজ কন্টেইনারও নাই। এটা স্যানিটেশন ডিপার্টমেন্ট কোনো একটা গার্বেজ কন্টেইনার রাখে নাই। না থাকার ফলে
এই স্যানিটেশন ডিপার্টমেন্ট গার্বেজ কন্টেইনার না থাকার ফলে যত্রতত্রভাবে আমাদের এইখানে গার্বেজগুলি গ্রাহকরা বা এখানে যারা জ্যাকসন এইডে আসেন বাজার করতে বা ট্যাক্স ফাইলিং করতে আসেন বা অন্য সব কাজকর্মের জন্য আসেন বা একটা টেলিফোন সেট কেনার জন্য আসেন, তারা আমি মনে করি যে বিভিন্নভাবে তারা কখনো কোথাও খুঁজে পান না একটা গার্বেজ ক্যান। তো এইগুলির আমরা একটা সুন্দর সুষ্ঠু ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেছি। এবং মেইন জিনিসটা হলো আমাদের যে 8টি ধরেন তারেক পরিষদের 8টি ইশতেহার আমি প্রকাশ করতে যাচ্ছি আজকে, সেটা আমরা আমাদের পরিচিতি সবার মধ্যে প্রকাশ করব। কিন্তু আজকে আমি যে মেইন কথাটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমাদের এখানে জ্যাকসন আইটি বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত যারা ব্যবসায়ী, এই জ্যাকসন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন এটা অনেক বড়। শুধু 11372 একটা জিপ কোড নিয়ে আমরা সামনে এগুচ্ছি। আমি আশা করতেছি যে সামনে অদূর ভবিষ্যতে আমাদের মেম্বারশিপ ড্রাইভে আমরা আরও অনেক মেম্বার এখানে নিতে পারবো। সেই মেম্বার যদি নেই তাহলে আমাদের এই যে জিপ কোডের যে রেস্ট্রিকশন সেটাকে পরিবর্তন করে হয়তো আমরা আরো এটা বিস্তার ঘটানোর চেষ্টা করব। সেই হিসাবে আমাদের একটা মসজিদের প্রয়োজন। আমাদের ব্যক্তিগত শুধু বাংলাদেশি যারা জ্যাকসনাইডে ব্যবসা করেন শুধু তারা নন, এখানে যারা বাংলাদেশিরা আসেন শুধু বাংলাদেশিদের একটা মসজিদ থাকা উচিত। এখানে কোনো ব্যক্তি মালিকানায় কোনো মসজিদে আমরা যাই, নামাজ পড়ি, নামাজ আদায় করি, নামাজ আমরা যে কোনো মসজিদে আদায় করতে পারি, কিন্তু আমাদের যদি জ্যাকসনাইটে আমাদের জেবিবি এর যদি একটা নিজস্ব মসজিদ থাকে তাহলে জেবিবি এর দ্বারা পরিচালিত মসজিদে আমরা খুব প্রাউড ফিল করবো যে আমরা একটা সুন্দর একটা মসজিদ করতে পারছি। এটা আমাদের নির্বাচনে একটা ইশতেহার খুব মূল্যবান এবং আমি মনে করি এটা প্রাধান্য দেওয়া উচিত। একটা মসজিদ করার চিন্তা ভাবনা করতেছে। আমি বলি নাই যে আমরা এখানে আপনার দেশীয় রাজনীতিতে বা আঞ্চলিক সংগঠনে বলে খাল নাই বলে কালবাট করে দিব, আমরা এখানে বলি নাই যে আমরা বিরাট বড় একটা কিছু করে দিব। হ্যাঁ, তারপর আমি শেষ করে দিই একটা মসজিদের ছাড়াও। আর আমার লাস্ট 8 নম্বর ইশতেহার হলো আমাদের বাংলাদেশি বিজনেসম্যান যারা যদি কেউ এখানে মৃত্যুবরণ করে তাদের লাশটা বাংলাদেশে আমি আশা করি আমাদের জেবিবি এর যে আমাদের অংশের জিকু তারেক পরিষদের এই ইশতেহারে যে বলা হয়েছে সেটা হলো যদি কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করে আমার মনে হয় আমাদের উচিত এই জেবিবি এর নিজস্ব ফান্ড থেকে তার লাশটা বাংলাদেশে প্রেরণ করা। এখানে যদি দাফন করা হয় তাহলে এই বাংলাদেশি জ্যাকসনাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের ফান্ড থেকে এই টাকাটা খরচ করা উচিত একজন বাংলাদেশি সদস্যের জন্য। সেই উদ্যোগটা আমরা নিব। এই 8টা ইশতেহার আমি আপনার সামনে পরিবেশ করলাম। আশা করি সম্মানিত ভোটার বৃন্দ, সম্মানিত ব্যবসায়ী, জ্যাকসনাইটের ব্যবসায়ী বৃন্দ, আশা করি আপনারা সুন্দরভাবে এটাকে নিবেন এবং আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সুচিন্ত মতামত চাই। ধন্যবাদ আপনার। শাহনাজ ভাই, এখন আপনারা কিন্তু যদি আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা করবেন, কিন্তু আমাদের সুরুজ্জামান ভাই উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কিছু কথা বলছেন যে এখন ভোটারদের কাছে আপনারা যান, কি বিষয় নিয়ে কথা বলেন, তাদেরকে তো একটা প্রত্যাশা, একটা আশার বাণী শোনান যে হ্যাঁ আপনারা নির্বাচিত হলে এই কাজগুলো করবেন, সেই বিষয়টা যদি বলেন। হ্যাঁ, আসলে প্রথমেই আমি বলেছি যে আমরা পরিবেশ নিয়ে কথা বলছিলাম, অফিস নিয়ে কথা বলছিলাম। সুরুজ্জামান ভাই এর ভিতরে যোগ করেছেন আমাদের মসজিদ নিয়ে কথা বলেছেন, মসজিদের কথা বলেছেন সুরুজ্জামান ভাই। তারপরে সিম্পোজিয়ামের কথা বলেছেন যে আমাদের বিভিন্ন বাংলাদেশি প্রোডাক্টকে করার জন্য, হাইলাইট করার জন্য। এবং সুরুজ্জামান ভাই বলছিলেন যে লোকাল প্রেসিডেন্টের সাথে সম্পর্ক রাখার জন্য, যেটা আমিও প্রথমে বলে গেছি। সো আমাদেরও যে ইশতেহারগুলো আছে ভেরি সিমিলার, একই রকমের ইশতেহার, কারণ যেগুলো কথা উনি বলছেন আমরাও নিজস্ব ভবনের কথা বলেছি, আমরা অফিসের কথা বলেছি প্রথমেই। উনি দুটো এডিশনাল কথা বলেছেন যে সংবিধানটাকে জন্য সংরক্ষণ করা, এবং উনি বলছেন যে এজিএম এর জন্য আমরা আমাদের অডিটটাকে ওনারা সিপি এর মাধ্যমে এইটাকে অডিট করে সেটাকে এজিএম এ প্রকাশ করা। এটা ইন জেনারেল এজিএম এ প্রকাশ করা, এটা কোনো এটা হয়ে থাকবে, দিতে হবে, ইটস ম্যান্ডেটরি। যদি কোনো প্রপারলি কখনো এজিএম হয় তখন এজিএম এ অডিটেড একটা অ্যাকাউন্টস জমা দিতে হবে, প্রত্যেকটা মেম্বারের কাছে পৌঁছাতে হবে। ইটস এ ম্যান্ডেটরি, এটা সবসময় হয়ে থাকে, এটা হবে।
আর পরিবেশের কথা বলেছেন, যে মসজিদের কথা উনি বলছেন, মসজিদটাও আমাদের আমাদের কনসিডারেশনে রয়ে গেছে। এটা পরিবেশ আমাদের রয়ে গেছে, সব উনি যে কথাগুলো বলেছেন সবগুলোই আমাদের কনসিডারেশনে রয়ে গেছে। সবগুলোই কমন, হ্যাঁ, সবগুলো কমন হয়ে গেছে, অলমোস্টই কমন হয়ে গেছে। আর আরেকটা কথা বললেন যে জিপ কোডের ইয়াতে, হ্যাঁ উনি আরেকটা কথা বলেছে যে উনি এলাকাটাকে মানে আমাদের টেরিটরি যেটা রয়েছে আমাদের আমাদের এদিকে 78 স্ট্রিট, আর আমরা বলছি এদিকে ব্রডওয়ের কর্নার, আর ওপাশে আমরা বলছি রুজভেল্ট এভিনিউ, এপাশ ওপাশ, আর ওপাশে 35 এভিনিউ। সো এই যে আমাদের টেরিটরিটা রয়ে গেছে 11372, উনি চাচ্ছেন বলেছেন যে আমার বন্ধু সুরুজ্জামান ভাই যে হয়ে যাক, এলাকাটাকে আমরা বড় করি, আরো ব্যবসায়ীদের ভিতরে নিয়ে এসে আমাদের সংগঠনটাকে বড় করে তুলি। এটা নট এ ব্যাড প্রপোজাল, ইটস এ ভেরি গুড প্রপোজাল, মেক এ মডেল অর্গানাইজেশন। এটাকে একটা বড় সংগঠন করা যায়, বিকজ সংগঠন বড় হলে আমরা করতে পারি। এটা কোনো ভালো প্রপোজাল, খারাপ কি? আমরা সংগঠনটাকে আরো বড় করে তুললাম, আরো ভালো ভালো ব্যবসায়ীদের আমাদেরকে ভিতরে নিয়ে আসলাম, এটা করা যায়। আর ব্যবসায়ীদের মাঝে যে মাঝে মধ্যে যে আপনি বললেন পরিবেশগত বিষয়টা, যে রাস্তাঘাটে এখানে দোকানের সামনে আড্ডা দেওয়া হয়, আড্ডা এটা একটা লিমিটেড এলাকাতে হয়, বাট ব্যবসায়ীদের মেন সমস্যাটাই ছিল যেটা সুরুজ্জামান ভাই একবার বলেছেন এবং আমিও প্রথমেই বলেছিলাম কথা শুরুতে, যে এই গার্বেজ নিয়ে যে কথাটা উঠছে, এটা নিয়েও কিন্তু অনেক কমপ্লেন আসছে। সত্যিকার অর্থে কিন্তু আমাদের কোনো ভালো গার্বেজ ক্যান নাই আমাদের জ্যাকসন এই এলাকাতে। প্রতিটা কর্নারে কর্নারে গার্বেজ ক্যান থাকা দরকার আছে, যে গার্বেজ ক্যানগুলোকে, এবং আমরা দেখেছি আমাদের এই যে আমরা কাবাব কিংসের উল্টা দিকে যে জায়রোর দোকানগুলো রয়েছে, ওখানে গভর্নমেন্টের 2টা গার্বেজ ক্যান আছে, কিন্তু জায়রো যারা খাচ্ছে এবং জায়রো বিক্রি করছে, তারা তাদের ওই গার্বেজগুলো দিয়ে ওই ক্যানটাকে ভরে ফেলতেছে সবসময়। তাদের জন্য তাদের নিজস্ব কোনো গার্বেজ ক্যান নেই যেটা তারা নিজেরা কন্ট্রোল করে, এবং এতে কি পরিবেশটা অসুন্দর হচ্ছে। গার্বেজটা ভোরে রাস্তার উপর পড়ে যাচ্ছে, সাইড ওয়াকের উপর পড়ে যাচ্ছে, এবং যারা আমাদের এখানকার কাস্টমাররা আসছে জ্যাকসন হাইটকে এত উন্নত এলাকা মনে করে জ্যাকসন হাইটে বাজার করতে, তখন তারা ওই ব্যাড স্মেলটা পাচ্ছে, হাঁটতে তাদের অসুবিধা হচ্ছে। এই পরিবেশটাকে উন্নয়ন কিন্তু খুব জরুরি উন্নয়ন, যার কারণে আমাদের হয়তো এমনও হতে পারে, আমরা চিন্তা করছি যে আমরা জয়লাভ করলে আমরা ভলেন্টিয়ার রেখে দেবো, যারা ইউনিফর্ম পরা অবস্থায় JBB এর ইউনিফর্ম পরে প্রতিদিনই রাস্তায় কাজ করবে এবং বিভিন্ন ধরনের তারা পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করবে। অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু কিছুটা সিকিউরিটির কাজও করতে পারবে, যেহেতু কোনো রকম অসামাজিক কোনো কিছু না হয়। এখানে বিভিন্ন সময় তারা পার্কিংয়ের ব্যাপারেও সহযোগিতা করতে পারে আমাদের যারা বাজার করতে আসছেন, যারা আমাদের কাস্টমার আছেন তাদেরকে। এই যারা পরিচ্ছন্ন কাজে থাকবে, ইউনিফর্ম পরা, এটা অ্যাপয়েন্টেড থাকবে, JBB এর অ্যাপয়েন্টেড লোক। আরেকটা বিষয় আপনি জানেন যে এখানে অনেক ভেন্ডার রয়েছেন, আপনি যে জায়রোর কথা বলেন, তারা বিক্রি করে, সেখানে তাদেরকে মেম্বার করার কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? আসলে এরকম কোনো চিন্তা আমরা করিনি এর আগে, কারণ কি এরা তো স্ট্রিট লেভেল বিজনেস করছেন। স্ট্রিট লেভেল যারা বিজনেসম্যান, ছোট বিজনেসম্যান স্ট্রিট লেভেলে বিজনেস করছে, তাদেরকে আমরা মেম্বার করিনি। তাদেরকে মেম্বার কিনে একটা বড় ধরনের সিদ্ধান্তের বিষয়। আমরা এই বিষয়ে ব্যক্তিগত মতামত বলতে, যে এখানে ব্যবসায়ী সংগঠনটা গড়ে উঠছিল এমন ভাবে যে সমস্ত ব্যবসায়ের একটা নিজস্ব এস্টাবলিশমেন্ট রয়ে গেছে। যেমন জায়রো যে দোকানটা আছে, সেই দোকানটার কোনো এস্টাবলিশমেন্ট নাও থাকতে পারে, কারণ সে ওই জায়রো কার্ডটা সে আরেকটা লোকের কাছ থেকে ভাড়া করে নিয়ে আসছে। ভাড়া করে নিয়ে এসে তারও নিজস্ব লাইসেন্স না, তারও নিজস্ব কোনো কর্পোরেশন না, আরেকজনের কাছ থেকে লাইসেন্স কর্পোরেশনটা ইয়ারলি ভাড়া নিয়ে ওই দোকানটা টেম্পোরারি ভাবে চালাচ্ছে। সো একটা এস্টাবলিশমেন্ট কনস্টিটিউশন বলছিল তার একটা এস্টাবলিশমেন্ট বিজনেস থাকবে, কর্পোরেশন থাকবে বা পার্টনারশিপ কোনো কিছু থাকতে হবে। তার তো ওখানে ব্যবসায়ী কিছু নাই। সে যে বিজনেসটা নিয়ে আসছে, সেই বিজনেসটা হয়তো একটা ব্যক্তি মালিকের নামে অথবা কখনো কোনো কর্পোরেশনের নামে ওই কার্ডটা রয়েছে, বাট সেটার মালিক সে না। সে ওটা ভাড়া করে নিয়ে আসছে 1 ইয়ারের জন্য বা 2 ইয়ারের জন্য, নিয়ে এসে ওই দোকানগুলো সে চালাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে একটু কনফ্লিক্ট এসে যায়, করা যায় কিনা সেই কনফ্লিক্ট রয়ে গেছে। এটা আসলে এখন ওইভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া যায় না যে তাদেরকে যদি বলেন আপনার মতামত। আমাকে প্রশ্ন করা হলে আমি বলবো যে ক্ষুদ্র ব্যবসায়ীও একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসায়ী, জ্যাকসন হাইটের ব্যবসায়ী, তারও রিটার্ন বাংলাদেশে যায়, তারও বাংলাদেশে সে বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন বাংলাদেশে। তো সেই হিসাবে যারা এখানে ক্ষুদ্র ব্যবসা করেন, তাদের শুধু ভেন্ডার লাইসেন্স তার নামে কিনা, আমরা এটা মানে পরীক্ষা করে তাদেরকে আমরা সদস্যপদ দিতে পারি। সেগুলি আমরা যদি এই প্যানেল, আমার জিকু তারেক পরিষদ প্যানেল যদি আমরা আগামী নির্বাচনে যাই,
সেই নির্বাচনে যাওয়ার পরে আমরা এটা চিন্তা করব এবং আমরা তাদেরকে সদস্যপদ দেওয়ার চেষ্টা করব, এই জন্য যে তাদের প্রত্যেকটা ভেন্ডার লাইসেন্স আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে সুচিন্তিতভাবে সদস্যপদ দেওয়া যায় কিনা এটা চেষ্টা করব, তাদেরকে বাদ দিব না। যেহেতু তারাও আমাদের এই বাংলাদেশিদের মধ্যে আয়ের একটা অংশ, বাংলাদেশের মধ্যে সেই হিসাবে তাদেরকে আমরা সদস্যভুক্ত করব যদি তাদের বৈধ কাগজপত্র থাকে এবং তারা পার্মানেন্টভাবে সেখানে ব্যবসা করে। আমরা এখন দেখতে পাচ্ছি যে জ্যাকসনাইটে শুধু দোকান যারা আছে, যারা বড় বড় প্রতিষ্ঠান আছে, তাছাড়াও যারা বাইরে এরকম ভেন্ডার যারা ব্যবসা করছেন তারা অনেক দিন দীর্ঘকাল ধরে এখানে ব্যবসা করতেছে এবং তাদের যে পরিচিতি সুখ্যাতি আমরা অনেকে জানি এবং তারা এইখানেই শুধু ভেন্ডার হিসাবে ব্যবসা করে বাংলাদেশ অনেক কিছু করেছে এবং এইখানে যারা দোকানে ব্যবসা করেন এর চাইতে তারাও অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে এবং তারা ভালো সার্ভিস দেন এবং সেই সার্ভিসের জন্য শুধু একজন ভেন্ডার ফুড বিক্রি করতেছে বাংলাদেশি ছাড়া তারও কত কাস্টমার নিচ্ছে। তো বাংলাদেশে যারা ভেন্ডার তারাও অনেক সার্ভিস দিচ্ছে। তো তাদেরকে আমরা যদি তারা 11372 জিপ কোডের আন্ডারে অনেক বছর যাবৎ কাজ করে এবং থাকে, তার ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে থাকে, কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে আমরা সদস্যপদ দিতে চেষ্টা করব। যদি আপনি তো বললেন মতামত, তারপরে উনি যা বললেন যে তারা না ঠিক আছে, উনি যেটা বলছেন যে সকল ব্যবসায়ী সমান, ক্ষুদ্র হোক আর বৃহত্তর হোক, সেটা আমরা অবশ্যই স্বীকার করি, অবশ্যই আমরা স্বীকার করি সকল ব্যবসায়ী সমান। তবে উনি যেটা বলছেন অন্য অন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে, আমি অবশ্যই স্পেসিফিক জাইরোর কথাটাকে উল্লেখ করতে চেয়েছিলাম, যার কারণে যেটা জাইরো ব্যবসায়ীটা বেসিক্যালি সে নিজস্ব না, বাট অন্য ক্ষুদ্র ব্যবসায়ী যারা সাইড ওয়ার্কের উপর বিজনেস করে তাদের অনেক সময় পারমিশন নিয়েই করতে হয়, তাদের ভেন্ডর লাইসেন্স আছে, তারা ভেন্ডর লাইসেন্স ছাড়া ভেন্ডিং করতে পারে না। তো সেই ক্ষেত্রে যদি তারা তাদের ভেন্ডর লাইসেন্স নিয়ে বহুদিন ধরে পুরাতন লোক আছে, ছোট ব্যবসায়ীদের তাদেরকে মেম্বার করার ব্যাপারে আমারও কোনো অমত নাই, কারণ তাদেরকে মেম্বার করা যেতে পারে, কারণ তারাও কিন্তু একজন ব্যবসায়ী। রেমিটেন্স পাঠাচ্ছে, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন ইজ তারা বিজনেস করছে আমাদের জ্যাকসন হাইটে এবং তারা কাস্টমার সার্ভিস দিচ্ছে, আমরা কিন্তু সার্ভিসটাকেই হাইলাইট করতে চাচ্ছি। তো সেই পয়েন্ট অফ ভিউতে আমার বন্ধু সুরুজ্জামান ভাই যেটা বললেন যে তাদের মেম্বার করার ব্যাপারে তারা সহযোগিতা করবেন, এটার ব্যাপারেও আমাদের অমত নাই, আমরাও এটার ব্যাপারে মত আছে। আরেকটা বিষয়, আমরা যে বিষয়টা আপনারা বললেন অনেক বিষয় আনছেন, মেইন স্ট্রিমে বাংলাদেশকে তুলে ধরার ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা স্পেসিফিক্যালি যদি বলেন। বেসিক্যালি এটা জ্যাকসন হাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন বলে কথাটা হাইলাইটেড হয়েছে। তা যেহেতু বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, এই বিজনেস অ্যাসোসিয়েশন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন কোনো রকম নন পলিটিক্যাল অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন। সো আমরা মেইন স্ট্রিমের প্রতিটা লোকের সাথে আমরা আমাদের পাবলিক রিলেশন, যেটাকে আমরা পিআর বলি, সেটা মেনটেন করব, সেটাকে আমরা এস্টাবলিশ করবো, সেটাকে গড়ে তুলবো, কিন্তু কোনো পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিসের ভিতরে আমরা জড়িত হব না। ইটস টোটালি নন পলিটিক্যাল অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন। আমরা পলিটিক্স এবং কোনো প্রফিটের ভিতরে যাব না, আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো। আমি প্রথমেই বলেছি প্রেসিডেন্টের সাথে সম্পর্কের কথা, যেটা সুরুজ্জামান ভাইও বলেছেন, সেম থিং আমরা প্রেসিডেন্টের সাথে সম্পর্ক রাখবো, প্রেসিডেন্টের সাথে এবং অন্যান্য যারা আছেন আমাদের এখানকার সিনেটর, কংগ্রেসম্যান, কাউন্সিলম্যান, প্রত্যেকের সাথে আমরা সম্পর্ক রাখবো, কিন্তু আমরা কোনো পলিটিক্স ইনভলভমেন্ট নিব না। আমাকে যদি ব্যাপারে প্রশ্ন করেন, মেইন স্ট্রিমে আমাদের এই জেবিবিএ থেকে রিপ্রেজেন্ট করা হবে ভবিষ্যতে, এই জন্য করা হবে যে জেবিবিএ কে এখন সর্বস্তরে বাংলাদেশেও, বাংলাদেশ সরকার সহ জেবিবিএ কে মূল্যায়ন করার চেষ্টা শুরু করছে। যখন আমরা অবিভক্ত জেবিবিএ হিসাবে প্রকাশ করেছি মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়া এবং প্রেস মিডিয়াতে, তখন আমাদের জেবিবিএ কে সবাই প্রাধান্য দিচ্ছে। আমি আশা করি আমাদের মধ্যে যুব নেতৃত্ব রয়েছে, এরা সবাই আমাদের মধ্যে থেকে কেউ কেউ মেইন স্ট্রিমে আমরা তাদের সাথে ভালো একটা সুসম্পর্ক গড়ার চেষ্টা করব ভবিষ্যতে, কারণ আমরা মেইন স্ট্রিমে যাওয়ার মতো খুব ডাইভার্সিফাইড অর্গানাইজার আমাদের মধ্যে রয়েছে, যেটা আমরা করতে পারবো ভবিষ্যতে। মেইন স্ট্রিমে আমাদের ভালো সম্পর্ক থাকবে এবং আপনারা দেখবেন ভবিষ্যতে আমাদের এই জিকু তারেক পরিষদ পুরোপুরি যদি প্যানেলটা জয়ী হতে পারে তাহলে কাজ করার সুযোগ হবে। তা নইলে একটি প্যানেল থেকে কয়েকজন এইরকম যদি হয়, আমি প্যানেল ভিত্তিক জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলছি যে মেইন স্ট্রিমেও আমরা সুন্দরভাবে এগিয়ে হতে পারবো, যেতে পারবো। ধন্যবাদ আপনাকে সেলিম ভাই। আরেকটা বিষয়, আমাদের এখানে ব্যবসায়ীদের মাঝে মধ্যে বুঝাবুঝি হয় বিভিন্ন বিষয়, সেইগুলো আপনারা
পুলিশের কাছে না গিয়ে বা কোথাও কোর্ট কাছে না গিয়ে আপনারা সংগঠনের মাধ্যমে সেগুলো সমাধান করার কোনো উদ্যোগ নেবেন কিনা? হ্যাঁ, সেটা আমাদের অবশ্যই এই ধরনের পরিকল্পনা আছে বিধায় আমরা চাচ্ছি যে প্রথমেই আমাদের যে ইস্তেহার বলে আমরা নির্বাচনের ইস্তেহার, সেটার ভিতরে কিন্তু বলছি আমরা জ্যাকসন হাইট বিজনেস অ্যাসোসিয়েশনের একটা অফিস থাকতে হবে। এই অফিসের কথাটা আসছেও এই একটাই কারণে যে যদি আমাদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি বা কখনো কোনো সমঝোতা বা কোনো কিছু করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট যদি কোনো স্থান না থাকে তাহলে এই ধরনের কোনো কিছু করা যাবে না। সেই কারণে আমাদের এই অফিসটা করার উদ্দেশ্য, যেটা আমাদের ভিতরে কোনো রকম এই ধরনের ভুল বোঝাবুঝি না থাকে। ইভেন এমনও কিছু হতে পারে, সেলিং অফ প্রোডাক্ট অ্যান্ড সেলিং অফ সার্ভিসের ক্ষেত্রেও হতে পারে যে প্রাইসিং কম্পিটিশন প্রসঙ্গটাও আমরা তুলেছি যে আমরা যদি কখনো এই ধরনের কোনো প্রাইসিং কম্পিটিশনে না যাই, তাই এটা হলো আমাদের ব্যবসায়ীদেরই স্বার্থের ক্ষুণ্ণ হবে। আমরা কোনো প্রাইসিং কম্পিটিশনে যাব না, আমরা সার্ভিস ইমপ্রুভমেন্ট করব, প্রাইস প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ করব, কিন্তু কোনো প্রাইসিং কম্পিটিশনে যাব না। প্রাইসিং শুড বি এ রেগুলার প্রাইসিং। সেই বিষয়গুলো আমরা অফিসে বসে মতামত দিতে পারবো বলে আমরা অফিসেরটাকে প্রাধান্য দিচ্ছি যে আমাদের একটা অফিস দরকার। সেই ব্যাপারে যদি প্রশ্ন করেন তাহলে আমি বলি প্রথম থেকে, যখন 1997 সালে এই জেবিবিএ ফর্ম করা হয়, তখন কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছিল না এবং অনেকে অনীহা প্রকাশ করেছে। সবাই বলছেন যে ঠিক আছে, আপনারা অর্গানাইজেশনকে চালিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। এখন দেখেন এই নির্বাচন কমিশন এবং কনভেনিং কমিটি সুন্দরভাবে অবিভক্ত জেবিবিএকে মানে প্রকাশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভালো ভালো লোকজন এর সাথে জড়িত হয়েছে এবং আমি আশা করি যে এই ধরনের যে প্রবলেমগুলি সলভ করার জন্য, সেটেলমেন্ট করার জন্য, একটা এমিকেবল সেটেলমেন্ট করার জন্য আমাদের সবসময় একটা জেবিবিএর এই কমিটিতে একটা সেল থাকবে, যে সেল থেকে এইসব প্রবলেমগুলি মিটিগেট করার জন্য, এইসব প্রবলেমগুলি সলভ করার জন্য এই সেল কাজ করবে। সেই সেলের মধ্যে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী গুণী লোকজন, আমরা উপদেষ্টা তো আছেই, উপদেষ্টা সহ এই একটা সেলে থাকবে যারা এইসব আরবিট্রেশনে অনেক সুন্দরভাবে সুচিন্তিত একটা মত প্রকাশ করে সেটেল করতে পারবে। এই জন্য আমাদের একটা সেল গঠন করব। ধন্যবাদ। নির্বাচিত হলে সেই বিষয়টা দেখবেন। আমরা শেষ করব শাহনাজ ভাই, আপনার সর্বশেষ যদি কিছু বলার থাকে আপনার দর্শক এবং আপনার ভোটারদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে বলা, ভোটারদের উদ্দেশ্যে বলা যে আমি দিদার কামরুল পরিষদ থেকে সহসভাপতি পদপ্রার্থী, আমার নাম শাহনেওয়াজ। আপনাদের সকলের দোয়া এবং সকল ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনা করছি। পূর্ণ প্যানেলে আমাদেরকে ভোট দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি এবং আমরা জ্যাকসন হাইটের ব্যবসায়ীদের একটা উন্নয়নের স্বার্থে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে একটা সুন্দর সংগঠনে পরিণত করব। আপনাদের সকলের দোয়া প্রার্থী আমরা। আমি শেষ করছি। আমি ভোটারদের কাছে এবং বাংলাদেশি জ্যাকসন হাইট বাংলাদেশি বিজনেসম্যানদের কাছে আমার অনুরোধ, আপনারা সুচিন্তিত রায় দিবেন। আপনারা আপনাদের ভোটার লিস্টে আপনাদের নাম দিয়েছেন, আপনাদের টাকায় আপনাদের ব্যক্তিগত সুচিন্তিত মত দিবেন প্যানেল ভিত্তিক। আমি জাকারিয়া মাসুদ জিকু তার এক পরিষদের সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আমাদের প্যানেল আসতে পারে, আমি আমার অভিজ্ঞ দীর্ঘদিনের কার্যক্রম এগুলির অভিজ্ঞতার আলোকে আপনাদের সাহায্য সহযোগিতা করব। সেগুলি গঠনতন্ত্র হোক, অ্যাকাউন্টস হোক, যেগুলি খুব মুখ্য বিষয় গঠনতন্ত্রের জন্য এবং যেগুলি অ্যাকাউন্টসের জন্য মুখ্য বিষয়, সেগুলি নিয়ে আমি সোচ্চার হব। আপনাদেরকে সবগুলি এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং সহ এজিএম এগুলি সহ সবগুলি মিটিংয়ে আপনাদেরকে আনার চেষ্টা করব এবং ভবিষ্যতে একটি সুন্দর এবং সাবলীল জেবিবিএ সংগঠন আপনাদের সামনে প্রকাশ হবে এবং থাকবে। এই সংগঠনকে একটি মডেল সংগঠন হিসাবে পরিগণিত করার জন্য আমি আগেও বলে গেছি, শুধু নর্থ আমেরিকায় জেবিবিএ ইজ এ লার্জেস্ট অ্যান্ড বিগেস্ট বিজনেস ফোরাম ইন নর্থ আমেরিকা এবং এটার পারপেচুয়াল সাকসেশন আছে, লিগ্যাল এন্টিটি আছে। সেই হিসাবে এই জেবিবিএতে আপনারা আসুন। আমার মতো আরও যারা অভিজ্ঞ লোকজন আছেন বিভিন্ন পেশায় জড়িত, শুধু গ্রোসারি ব্যবসা ছাড়াও যারা বিভিন্ন ব্যবসায় আছেন তাদেরকে সবাইকে সম্মান জানিয়ে এবং গ্রোসারি ব্যবসায়ীদেরকে সম্মান জানিয়ে আমি আপনাদেরকে আহ্বান করব, আসুন আমরা ভবিষ্যতে এই সুন্দর
ইয়াং জেনারেশন আমাদের সাথে আছে, তাদেরকে নিয়ে একটা পরিবর্তন আনি। এই পরিবর্তনটা শুধু জ্যাকসনাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের জন্য, এই পরিবর্তনটা শুধু আমাদের ব্যবসায়ীদের জন্য। আমরা সর্বদা সবসময় রাইটস অ্যান্ড ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য এই জেবিবিএতে কাজ করব। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ সেলিম ভাই। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গে থাকুন। ধন্যবাদ সেলিম ভাই।